ইংরেজ ভদ্রলোক ফিলিয়াস ফগ বাজি ধরে বলেন, আমি ৮০ দিনে পুরো পৃথিবী ঘুরে আসব। এই অভিযানের সময় তিনি যান ইউরোপ, ভারত, জাপান এবং আমেরিকার সহ বিভিন্ন দেশে। এই ইচ্ছা শক্তি থেকেই যে সিনেমাটি তৈরি করা হয়েছিল তার নাম হলো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, যেটি অস্কার জয়ী সিনেমা ছিল 1956 সালে। এই সিনেমার শুটিং এর একটা অংশ ছিল শ্রীমঙ্গলের লাউয়াছড়া বন ও চা বাগানে। শ্রীমঙ্গল মৌলভীবাজার জেলার একটি ঐতিহ্যবাহী শহর, যাকে বলা হয় বাংলাদেশের চায়ের রাজধানী। ব্রিটিশ আমল থেকেই এখানে অসংখ্য চা বাগান গড়ে ওঠে। প্রকৃতির অপার সৌন্দর্য, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড জলপ্রপাত আর বিখ্যাত সাতকালারের চা, এসবের জন্যই শ্রীমঙ্গল সারা দেশে পরিচিত। ব্রিটিশ ভ্রমণকারী লিন্ডসি বলেছিলেন, শ্রীমঙ্গল এমন এক শহর যা অসংখ্য চা বাগানে ঘেরা, যেন উষ্ণমণ্ডলে হারিয়ে যাওয়া স্কটল্যান্ডের টুকরা। আজকে এই ভিডিওতে দেখব ঢাকা থেকে শ্রীমঙ্গল যাওয়ার উপায়, হোটেল ভাড়া কেমন এবং স্থানীয় পরিবহন ব্যবস্থা, কোথায় গেলে ভালো খাবার পাবেন এবং খাবারের খরচ কেমন হতে পারে। এসব তথ্য সহ শ্রীমঙ্গলে ঘোরার সব জায়গা নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি আপনার শ্রীমঙ্গলে ভ্রমণে এই ভিডিওর তথ্যগুলো অনেক কাজে আসবে। চলুন তাহলে শুরু করি আমাদের শ্রীমঙ্গল ট্যুর। রাত 10টায় আমরা কল্যাণপুর শ্যামলী কাউন্টার থেকে নন এসি বাসে রওনা হলাম। ভাড়া পড়েছিল জনপ্রতি 500 টাকা করে। ঢাকা থেকে শ্রীমঙ্গল যেতে সময় লেগেছিল 4.5 ঘন্টা। খুব ভোরে শ্রীমঙ্গল বাস স্ট্যান্ড পৌঁছে গেলাম। এখান থেকেই শুরু হচ্ছে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা। পানসি রেস্তোরাঁয় সকালে নাস্তা করব বলে বাস স্ট্যান্ড থেকে রিক্সা ধরলাম। স্নিগ্ধ সকালের মিষ্টি হাওয়ায় রিক্সায় করে যেতে দারুণ লাগছিল। পৌঁছে গেলাম শ্রীমঙ্গলের বিখ্যাত পানসি রেস্তোরাঁয়। এটির পরিবেশ একদম শান্ত ও প্রাকৃতিক। এখানকার খাবারের মান ভালো এবং দাম খুব সাশ্রয়ী। বিশেষ করে সকালে এখানে পরোটা এবং খিচুড়ি খুবই জনপ্রিয় খাবার। খাবার পরে পানসি থেকে দুধ চা খেতে ভুলবেন না যেন। আমরা রওনা হলাম হোটেলের দিকে। সকালবেলা লোকজন তাজা আনারস নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করার জন্য। শেষ পর্যন্ত আমরা পৌঁছলাম প্যারাগন হোটেলে। প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্ট শ্রীমঙ্গলের রাধানগরে অবস্থিত, যা শ্রীমঙ্গল শহরের কেন্দ্র থেকে প্রায় 3.8 কিলোমিটার ভিতরে। প্যারাগন একটি 3 স্টার মানের হোটেল অ্যান্ড রিসোর্ট। হোটেলটির পরিবেশ শান্ত এবং ঝকঝকে পরিষ্কার, যার কারণে ফ্যামিলি অথবা কাপল সবাই কমফোর্ট পাবে। এখানে সুইমিং পুল, জিম, কনফারেন্স সেন্টার এবং গেম জোন সবই আছে। প্যারাগন হোটেলের সব থেকে আই ক্যাচিং জিনিস হচ্ছে এই সুইমিং পুল। এটি মোটামুটি বেশ বড়, ফ্যামিলি, কিডস এবং গ্রুপ ট্যুরের জন্য বেশ পারফেক্ট। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত সুইমিং পুলটি ওপেন থাকে। সিজন অনুযায়ী 3 থেকে 7,000 টাকার মধ্যে এখানকার রুম পাওয়া যায়। বিস্তারিত তথ্যের জন্য তাদের সাথে যোগাযোগ করুন। হোটেল চেকিং শেষে একটু ফ্রেশ হয়ে আমরা বের হলাম শ্রীমঙ্গল ঘুরতে। শ্রীমঙ্গলের এই আঁকাবাঁকা রাস্তা দেখলেই বোঝা যায় শ্রীমঙ্গল কত সুন্দর। চারপাশে সবুজে ঘেরা দেখে মন জুড়িয়ে যায়। আজকে আমাদের প্রথম গন্তব্য বাংলাদেশ চা ইনস্টিটিউট। বাংলাদেশ চা ইনস্টিটিউটে ঢোকার রাস্তাটা অনেক সুন্দর। এটি বাংলাদেশের কেন্দ্রীয় চা গবেষণা প্রতিষ্ঠান। 1952 সালের তৎকালীন সময়ে যখন চা শিল্পের বৈজ্ঞানিক উন্নতির প্রয়োজন হয়, তখন তৎকালীন পাকিস্তান টি বোর্ড সিদ্ধান্ত নেয় একটি চা গবেষণা স্টেশন স্থাপনের। সেই পরীক্ষামূলক চা স্টেশন চালু হয় 1957 সালে। স্বাধীনতার পর 1973 সালে স্টেশনকে আরো আধুনিক ও পূর্ণাঙ্গ গবেষণা প্রতিষ্ঠানে উন্নীত করে এবং নামকরণ করা হয় বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট। যদিও এখানে প্রবেশাধিকার সীমিত, তবে একজন বন্ধুর সহযোগিতায় আমরা ভিতরে প্রবেশ করলাম। বিটিআরআই চা বাগান, চা উৎপাদন ও চা প্রক্রিয়াকরণে বৈজ্ঞানিক গবেষণা করে থাকে। ভিতরের এই সবুজ সুন্দর পরিবেশ দেখলে মন জুড়িয়ে যায়। একই সাথে এখানে রয়েছে টি মিউজিয়াম, যেখানে রয়েছে চা শিল্পের পুরানো দিনের ইতিহাস সংরক্ষিত।
চা প্রস্তুতির বিভিন্ন ধাপসমূহ দেখার সুযোগ হয় এখানে। শুধু ভ্রমণ নয়, শিক্ষা, ইতিহাস এবং প্রকৃতি এই তিনটির সমারোহ এই চা ইনস্টিটিউটে। চা ইনস্টিটিউট ঘুরে দেখার পরে আমরা রওনা দিব পরবর্তী গন্তব্যের দিকে। এবার আমাদের গন্তব্যের স্থান মাধবপুর লেক। শ্রীমঙ্গলের এই লেকটি সত্যি এক অন্যরকম শান্তির জায়গা। লাল আর নীল রঙের শাপলায় লেকটি সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। শান্ত পরিবেশ, স্বচ্ছ লেকের পানি আর চারপাশে সবুজ চা বাগান। মাধবপুর লেকে নিয়মিত প্রবেশ টিকিট লাগে না, তবে গাড়ি পার্কিংয়ের জন্য 20 থেকে 50 টাকা পার্কিং চার্জ দিতে হয়। সাধারণত শীতকালে এই লেকে লাল ও নীল শাপলা ফোটে। প্রকৃতির সৌন্দর্যের এক মোহনীয় ঠিকানা। এই লেকটি মূলত নূরজাহান টি এস্টেটের ভিতরে। কি দারুণ প্রাকৃতিক সৌন্দর্য, তাই না? আমরা পাহাড়ের উপর থেকে লেকের সৌন্দর্য দেখব। চলুন পাহাড় থেকে লেকটি কেমন লাগে দেখি। এটি হচ্ছে এই লেকের পাহাড়ের ভিউ। এই লেকের বৈশিষ্ট্য হচ্ছে চারপাশে পাহাড় আর মধ্যে একটি লেক। মাধবপুর লেক মূলত কোনো প্রাকৃতিক লেক নয়। নূরজাহান টি এস্টেটের পানির প্রয়োজন মেটানোর জন্য ব্রিটিশ আমলে পাহাড় কেটে পানি রাখার ব্যবস্থা করা হয়েছিল। ধীরে ধীরে এটি বড় আকারের জলাধারে পরিণত হয়। পরে এলাকাটি সুন্দর হয়ে যাওয়ার কারণে এটি লেক নামেই পরিচিতি পায়। চারপাশে পাখির ডাক, পাহাড়ি হাওয়া আর নিরিবিলি পরিবেশ। কোলাহলমুক্ত শান্ত একটা সময় পার করার জন্য পারফেক্ট একটা জায়গা। মাধবপুর লেকে দারুণ একটা সময় পার করার পরে এখন আমরা চলে যাব বিভিন্ন চা বাগান ঘুরে দেখতে। সেখানে চা শ্রমিকদের সাথে কথা বলবো এবং বাগান থেকে চা তুলব। দেখুন, চা শ্রমিকরা এখন ব্যস্ত চা পাতা তুলতে। আমরা চা শ্রমিকদের সাথে কথা বলবো, জানবো তাদের জীবন যাপনের গল্প। চা শ্রমিকদের জীবনযাপন নিয়ে যে বক্তব্য না করার অনুরোধে প্রচার করা হলো না। নূরজাহান টি এস্টেট অসম্ভব সুন্দর। এই জায়গাটিতে প্রবেশ করতে আলাদা কোনো ফি দিতে হয় না। সবুজের মাঝে চা শ্রমিকের এই নিরবচ্ছিন্ন কাজ চা বাগানে সবচেয়ে বাস্তব দৃশ্য। এটির নাম হচ্ছে নূরজাহান টি এস্টেট। একটার পর একটা চা বাগান পেরিয়ে সবুজের মোহে আমরা বারবার থমকে যাচ্ছি। শ্রীমঙ্গল সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সিলেটের এই উপজেলাটি। আমি যে পথটি ধরে আগাচ্ছি এটি চা বাগানের মধ্যে পথ। কি সুন্দর, সবুজে ভরপুর এই শ্রীমঙ্গলে আপনারা যে কোনো সময় চলে আসতে পারেন। তবে বছরের অধিকাংশ সময়ে এই শ্রীমঙ্গলে বৃষ্টি থাকে এবং এই বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে চা পাতাগুলো বেশ সবুজ এবং সতেজ থাকে। শ্রীমঙ্গল ও আশেপাশে জনপ্রিয় চা বাগানের মধ্যে মালুনীছড়া চা বাগান। এটি বাংলাদেশের সবথেকে পুরনো চা বাগানের মধ্যে অন্যতম। একই সাথে লাক্কাতুরা চা বাগান, ফিনলে টি এস্টেট, মাধবপুর টি এস্টেট, হিল্লোল টি এস্টেট, কালাচড়া চা বাগান, হানি চা বাগান, ডেনস্টন টি এস্টেট অন্যতম। অনুমতি নিয়ে চা বাগানের ভিতরে ছবি তুলতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বাগানের কোনো ক্ষতি না হয়। চা শ্রমিকরা সাধারণত চা গাছের উপরে 2 থেকে 3টি পাতা তুলে। একটি পাতা দুটো করে। বিভিন্ন চা বাগান এক্সপ্লোর করার পর আমরা চললাম বদ্ধভূমি 71 দেখতে।
1971 সালের মুক্তিযুদ্ধ, শহীদদের স্মৃতি ও স্থানীয় কাহিনী তুলে ধরা হয়েছে এখানে। পথেই চোখে পড়ল একটি আনারস বাগান। শুনেছি শ্রীমঙ্গলের আনারস বেশ মিষ্টি। এখানকার মাটি ও জলবায়ু আনারসের জন্য উপযুক্ত। কিছু দূর যেতে না যেতেই দেখলাম পথের ধারে বিক্রি হচ্ছে আনারস। সরাসরি বাগানের তাজা আনারস খেলাম, বেশ মিষ্টি। কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম বধ্যভূমি 71-এ। মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন ইতিহাস সংরক্ষিত আছে। এখানেও 7 কালারের চা পান করতে পারবেন। দুপুরে খাওয়া দাওয়ার জন্য আমরা এলাম টি ভ্যালি রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া শেষ করে আমরা চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। এটি হচ্ছে হোটেলের বারান্দার ভিউ। চারিপাশে সবুজ আর নীল আকাশ। বারান্দায় দাঁড়িয়ে পাহাড়ের এই সৌন্দর্য দেখতে দেখতে মন ভরে যায়। সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছে। এই গভীর অরণ্যে চুপচাপ নীরবতা। এখানে সময় খুব দ্রুত চলে যায়। অনেক সুন্দর স্মৃতি নিয়ে এবার শ্রীমঙ্গল থেকে যাবার পালা। ঢাকায় ফিরব ট্রেনে করে, তাই ট্রেন স্টেশনে যাচ্ছি। ও মাই গড ভাই, এখান থেকে নামি দাঁড়ান দাঁড়ান। I really enjoyed the green nature and tea gardens. বাঙালি খাসিয়া, সাঁওতাল, মণিপুরীদের এই বৈচিত্র্যময় শহরে অন্তত একবার ঘুরে আসার আহ্বান রইল দর্শকদের প্রতি। বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে। এগুলোর হালি কত? 180 টাকা। শ্রীমঙ্গলের অধিকাংশ জায়গায় এরকম আনারস বিক্রি হয়, যা খুব রসালো এবং সুস্বাদু। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর। অল্প কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসলো। শহরের কোলাহল পেরিয়ে এই শান্ত শহরটার কত স্মৃতি নিয়ে যাচ্ছে। দেখা হবে পরবর্তী কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।